আমি সামনে খুবই অস্পষ্টতা দেখছি, আমি সামনে কেওস দেখছি, আমি সামনে বিভিন্ন পক্ষের মধ্যে দ্বন্দ্ব দেখতে পাচ্ছি। আমি খুব পরিষ্কার এবং স্বচ্ছ কোনো ছবি সামনে দেখতে পাচ্ছি না। আপনি ৭২ সংবিধানকে কবর দেবেন এবং নতুন সংবিধান লিখবেন, আরো কি কি করবেন আমরা জানি না, কারণ ওনারা এখন এগুলো সব খোলাসা করেননি। এর আগে তাদের এই দুই সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি, তারা শহীদ মিনার থেকে বলেছিলেন তারা রিপাবলিকেরও প্রক্লেমেশন করবেন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তো আজকে অন্তত তাদের সংবাদ সম্মেলন আমরা সংবিধানের ব্যাপারে তথ্য পেলাম। এখন এটাকে আমরা যেভাবে দেখতে চাই সেটা হলো ৫ মাস পর আপনার হঠাৎ করে মনে হলো যে এটা একটা বিপ্লব ছিল, সো এই বিপ্লবটাকে এভাবে করতে হবে। কারণ আমাদের মনে আছে যে শহীদ মিনারে যাওয়া, কেউ কেউ বিপ্লবী সরকার তৈরি করার কথা বলেছেন, তারা আমরা জানি না যে বিপ্লবী সরকার হবে কিনা। উপদেষ্টা জনাব নাহিদ ইসলামকে এই প্রশ্নটা করা হয়েছিল আজ, উনি বলেছেন এটা কালই দেখা যাবে। তার মানে হচ্ছে আমরা সেটার জন্য একটু অপেক্ষা করতে চাই, কারণ কাউকে আমরা দেখেছি যে তারা বিপ্লবী সরকার তৈরি করার মাধ্যমে বাংলাদেশের যে প্রিভিয়াস যত কিছু আছে সংবিধান এবং আইন সহ সবকিছু ওটা মৃত, ওটার আর কোনো এক্সিস্টেন্স নাই। নতুন করে অর্ডার দিয়ে দিয়ে সরকার যদি মনে করে কিছু কিছু অংশ রাখবে, কিছু অংশ বাদ দেবে, সেগুলো অর্ডার দিয়ে যখন এই ধরনের বিপ্লব হয়, বিপ্লবোত্তর সমাজে এগুলো হয়, সেভাবে দেশ চালাতে হবে। নরমালি কি দেখতে পাচ্ছেন যে মানে যদি সবকিছু বাতিল হয়ে যায় তাহলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার সেটিও কি বাতিল হয়ে যাচ্ছে না? দুটো ব্যাপার, আপনি সরকারটা রাখতেও পারেন, মানে যখন আপনার সংবিধান এবং সব আইন এক্সিস্ট করে না তখন আপনি কতগুলো অর্ডার দিতে পারেন যে ঠিক আছে আমরা সংবিধান, আপনি কিন্তু বলতেও পারেন যে তখন অর্ডার দিয়ে সংবিধানের এই 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 অংশগুলো নেক্সট সংবিধান আসার পর্যন্ত কার্যকর থাকবে, এই আইনগুলো কার্যকর থাকবে, বা এই আইনের এত অংশ কার্যকর থাকবে। এগুলো চ্যালেঞ্জ করা যাবে না, কারণ আপনি যেহেতু সংবিধানকে বাতিল করছেন। সো এগুলো এভাবে ম্যানেজ করা যেতে পারে। কিন্তু আমি এটুকু বলে একটু আপাতত এই সেগমেন্টে শেষ করছি, কারণ এই শব্দটা যখন আসে তখন এই আলাপটা আসে, এই অথরিটি আসলে তৈরি হয়েছে কিনা। মানে যখনই একটা আন্দোলনের মাধ্যমে কোন একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটানো হয়, সেটাই কি বিপ্লব? এরশাদেরও পতন ঘটিয়েছিলাম আমরা, ওটাও কি বিপ্লব ছিল? তার মানে পতন, স্বৈরাচারের পতন মানেই কি বিপ্লব? আবার উত্তর হচ্ছে কোনোভাবেই না। এইটার মানে আমরা বিপ্লব বলতে খুব বেসিকলি যেটা বুঝি, আমরা অনেকে হয়তো খেয়াল করি যে শুধু পলিটিক্যাল বিপ্লবের কথা বলছি। বিপ্লব কিন্তু অন্যভাবে হয়, ধরুন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে, এগ্রিকালচারাল রেভলিউশন হয়েছে, ইভেন মাও জেদংয়ের সময় কালচারাল রেভলিউশন হয়েছে। সো ওগুলাতে আসলে মোদ্দার কথাটা হচ্ছে আপনি একটা সিস্টেমের আমূল পরিবর্তন করে ফেলেন। যখন স্টেটের ক্ষেত্রে হয়, ইরানিয়ান রেভলিউশন পুরো প্রিভিয়াস যে পলিটিক্যাল এবং সোশ্যাল সিস্টেম ছিল পাল্টে ফেলেছেন। চাইনিজ রেভলিউশন মাও যেটা করেছেন পাল্টে ফেলেছেন। আমরা কি সেই উদ্দেশ্যে আসলে এই যে মানুষের আন্দোলন হলো, আমি অভ্যুত্থান সরিয়ে রাখি, আন্দোলনটার উদ্দেশ্য কি ছিল যে শেখ হাসিনা যে সিস্টেমটা মধ্যে রান করতেন, শেখ হাসিনা কি নির্বাচন বাতিল করেছিলেন? মানে আমরা যেরকম রাষ্ট্র দেখতে চেয়েছি শেখ হাসিনা কোনো কিছু কি বাতিল করেছেন? করেননি। খেয়াল করবেন, নির্বাচন ছিল, নির্বাচন নিয়ে আমাদের প্রশ্ন আছে সিরিয়াসলি। শেখ হাসিনা কি আইন কোর্ট টোট সব তুলে দিয়েছিলেন? না। শেখ হাসিনা তার মামলা থেকে মুক্ত হয়েছেন, উনি কি বলেছেন আমি মামলা থেকে মুক্ত, কেউ আর কিছু বলবো না? না, উনিও কিন্তু কোর্টে গিয়েছিলেন, কোর্টে গিয়ে হাইকোর্ট থেকে মুক্ত হয়ে এসেছেন। তার মানে যে সিস্টেমটা আছে উনি ওপরে দেখাচ্ছেন উনি সিস্টেমটা ফলো করছেন। ইনফ্যাক্ট আমরা ওই সিস্টেমটাই সোফার, আমাদের কিছু মানে ঠিকঠাক করার জায়গা আছে, আমরা বেশ কিছু ঠিকঠাক, কিন্তু ওই সিস্টেমটাই আসলে আমরা চাই। আমাদের অভিযোগ ছিল শেখ হাসিনা এই সিস্টেমটাকে নষ্ট করেছে। আমরা কিন্তু ওই সিস্টেমটাই চাই, কিন্তু শেখ হাসিনাও বলছেন আমি ওই সিস্টেমের মধ্যেই আছি। উনি বলেননি যে আমি নির্বাচিত সরকার, উনি কোনোদিন বলেন নাই আমার শক্তি আছে আমি গায়ের জোরে থাকবো, বলেন নাই। কিন্তু উনি বলেছেন আমি নির্বাচিত সরকার, আমি নির্বাচনের মাধ্যমে এসেছি। বিএনপি এই কারণে ডাব্বা মেরেছে 18 সালের কথা, তাই তো? বা 24 আসছে না কেন, সে ফেল মারবে বলে আসছে না। সো তার মানে আমরা যে সিস্টেমে দেশটা ছিল শেখ হাসিনাকে সরিয়ে নতুন কোন সিস্টেম আমরা আসলে চালু করতে চাইনি। সেখানে এটা কোনোভাবে রেভলিউশন না, এটা একটা মাস আপরাইজিং বা গণ অভ্যুত্থান ছিল। রুমিন ফারহানা, একই বিষয়, মানে আপনার চিন্তা ভাবনা বা বিএনপি আসলে কি ভাবছে এটাকে? এই যে ঘোষণাপত্র আসবে সেখানে বলা হচ্ছে আমরা আসলে নানা ধরনের মেসেজ পাচ্ছি, যেমন ডক্টর জাহিদুর রহমান বলছিলেন যে আজকে সংবিধান নিয়ে আমরা আসলে জানতে পেরেছি যে ৭২ সংবিধান সেটি নিয়ে সংস্কার বা বাতিল একটা সিদ্ধান্ত আসবে, মুজিববাদের কবর রচনা করা হবে এমন বলা হচ্ছে, এবং সংবিধানের পাশাপাশি বলা হচ্ছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হবে। বিএনপি আসলে কিভাবে দেখছে এটিকে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি না বিএনপি কিভাবে দেখছে, আমি আমার মতটা বলতে পারি। আমি সামনে খুবই অস্পষ্টতা দেখছি, আমি সামনে কেওস দেখছি, আমি সামনে বিভিন্ন পক্ষের মধ্যে দ্বন্দ্ব দেখতে পাচ্ছি। আমি খুব পরিষ্কার এবং স্বচ্ছ কোনো ছবি সামনে দেখতে পাচ্ছি না। কেন প্রশ্ন যদি করেন, তার জবাব হচ্ছে
ডে 1 থেকে আমরা দেখেছি স্টুডেন্টদের মধ্যে থেকে এক ধরনের আওয়াজ এসছে, তারা পুরনো সিস্টেমটাকে বাতিল করতে চায়। আমরা দেখেছি গ্রাফিতিতে লেখা তাদের দেয়াল লিখনের মধ্যে তারা তাদের মনের কথাগুলো লিখেছে, এবং সেই কথাগুলোর যদি আপনি পড়েন, এর মর্মার্থ যদি অনুধাবন করি, আমরা রিড বিটুইন দ্য লাইন্স যদি আমরা যাই, আমরা দেখবো তারা এক্সিস্টিং সকল সিস্টেমকেই কিন্তু চ্যালেঞ্জ করেছে। এবং যেই রাজনীতিটা আসলে গত 50 বছর ধরে বাংলাদেশকে চালিত করেছে, যে রাজনীতিটা বাংলাদেশে গত 50 বছর ধরে ছিল, সেই রাজনীতি ভালো হোক মন্দ হোক হোয়াট এভার ইট ইজ, তারা এটার আমূল একটা পরিবর্তন চেয়েছে। এবং যে কোনো আমূল পরিবর্তনের কথা যখন হয়, তখন শুরুর সময়টা তো কিছুটা লন্ডভন্ড হবেই, এবং এখন কিন্তু আমার কাছে মনে হয় সেই লন্ডভন্ডের সময়টা। ফর এক্সাম্পল, বড় যেই এক্সিস্টিং রাজনৈতিক দল, তারা কিন্তু একটি দ্রুত নির্বাচন চাইছে, এবং তারা চাইছে যে নির্বাচনের জন্য একদম এসেনশিয়াল যে সংস্কার, ফর এক্সাম্পল ইসি, ভোটার তালিকা, বিচার বিভাগ, টু সাম এক্সটেন্ট, নির্বাচন কমিশন গঠন করা নতুন, যেটা হলো কিছুদিন আগে, এইরকম একেবারে, এবং প্রশাসন, লাস্ট বাট নট দ্য লিস্ট, এই জায়গাগুলোতে একটা মোটা দাগের সংস্কার করে দ্রুত একটি নির্বাচনের দিকে যাওয়া। কিন্তু যারা এই গণ অভ্যুত্থানের সামনের সারিতে ছিল, তারা বাংলাদেশটাকে আবার অন্যভাবে দেখতে চায়, এবং অন্যভাবে দেখতে চায় বলেই তারা হয়তো ভাবছে, হয়তো না, এখন অবশ্য তারা ক্লিয়ার করেছে, প্রথম দিকে কিছুটা অস্পষ্টতা ছিল, তারা চাইছে একটা নতুন রাজনৈতিক দল গঠন করতে, এবং সেই নতুন রাজনৈতিক দলটা আসলে চাইলেই তো গঠিত হয়ে যাবে না, এটার জন্য একটা সময়ের ব্যাপার আছে। সো তারা হয়তো চাইছে কিছুটা সময়ে ক্ষেপণও করতে, এই বিতর্কগুলো আসুক এর মধ্যে দিয়ে নানান তাত্ত্বিক আলোচনার মধ্যে বাংলাদেশ যাক, এবং সেখান থেকে এক ধরনের সময়ও পাওয়া গেল, এবং এক ধরনের ঐক্যমতের জায়গা যদি তৈরি হয়, সেটাও তৈরি করা গেল। দেখুন, এই ডিসেম্বরের শেষে কিন্তু 6টি কমিশনকে তার রিপোর্ট দেওয়ার কথা, এবং এই 6টি কমিশনের পর জাতীয় ঐক্যমত্য কমিশন আলাদাভাবে ডক্টর ইউনূসের নেতৃত্বে হবে, এবং সেই কমিশন আসলে মোটা দাগে যে বিষয়গুলোতে একমত হয়েছে সেই বিষয়গুলো সংস্কার করবে। দেখুন, ডক্টর ইউনূসের কথার সঙ্গে কিন্তু স্টুডেন্টদের কথার যে সবসময় মিলে যাচ্ছে তেমনটিও না। ডক্টর ইউনূস বলছে মানুষ চাইলে সংস্কার করব, মানুষ না চাইলে সংস্কার করব না, কিন্তু স্টুডেন্টরা চাইছে না, আগে সংস্কার হবে, সংস্কার শেষ হবে। যারা গণ অভ্যুত্থানে ছিল এবং যারা বিপ্লব বলছে এখন, যারা সামনের সারিতে থেকে এই ধরনের মানবতা বিরোধী অপরাধের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত ছিল, তাদের বিচার কমপ্লিট হবে, তারপরে নির্বাচন। অর্থাৎ বিষয়টির মধ্যে ভিন্নতা নিশ্চয়ই লক্ষ্য করছেন। একদম আপনি পুরো বিষয়টিকে ব্যাখ্যা করলেন। আমি এবারে আপনার মতামত নেই যে রাজনীতির যে আমূল পরিবর্তনের কথা বলছে, সেটিকে আপনি কিভাবে দেখছেন? আমি এটাকে পজিটিভলি দেখছি। আচ্ছা, বিকজ আমাদের 50 বছরের যে রাজনৈতিক কালচার, যে রাজনৈতিক সংস্কৃতি আমরা গঠন করেছি, সেটা খুব ভালো সংস্কৃতি না। আপনি আমাকে বলুন তো, আপনার পরিবারের যে ছেলেটি ম্যাট্রিকে স্ট্যান্ড করেছে, ইন্টারমিডিয়েটে চমৎকার রেজাল্ট করেছে, তাকে আপনি রাজনীতিবিদ হিসেবে ভাবতে পারেন? পারেন না। বুবলি, এখানেই খুব দুঃখ। দেশের পলিসি মেকার যারা হবে, রাষ্ট্র গঠন যারা করবে, রাষ্ট্র মেরামত যারা করবে, মানুষের ভবিষ্যৎ যারা নির্ধারণ করবে, তাদের মধ্যে আমরা মেধাবীদের ভাবতে পারি না। আমাকে আমার পরিবারে, আই এম দি অড ওয়ান আউট, আমাকে আমার পরিবারকে আইসোলেটেড করে রাখা হয় না। আমরা খুবই ভদ্র, আমাদের কেউ কাউকে মুখে বলে না, কিন্তু ডেফিনেটলি আমি বুঝি ওরা যখন আমাকে লুক ডাউন করে, কারণ ওরা ভাবতেই পারে না যে একটা ভদ্র শিক্ষিত পরিবারের মেয়ে কি করে রাজনীতি করে। এবং সত্যি তো, এত নোংরা জায়গাটার মধ্যে প্রতিনিয়ত যুদ্ধ করাটাও কিন্তু নিজে নিজে ক্ষয় হয়ে যাওয়া। সো আমি মনে করি একটা কালচারাল চেঞ্জ, একটা পলিটিক্যাল চেঞ্জ ইজ আ মাস্ট, কারণ দেশটা বহু পিছনে গেছে, আর পিছনে যাওয়া সম্ভবত আমরা এফোর্ড করতে পারি না। সেক্ষেত্রে তো আসলে তখন একটা বিষয়ে চাওয়া পাওয়ার, এখন বিএনপি জামাত দুজনই বলছে যে একেবারে কম সময়ের মধ্যে নির্বাচন, একেবারে যে বেসিক সংস্কারগুলো না করলে না সেটি করে নির্বাচনের কথা বলছে, কিন্তু যদি রাজনীতির আমূল পরিবর্তন ঘটাতে হয় তাহলে তো সেটি আবার সম্ভব হচ্ছে না। এই দুটো জায়গায় কনফ্লিক্ট করছে। আমি আপনাকে একটা উদাহরণ দিই। আমার বাসার একটা দেয়াল ড্যাম্প, আমি যখন ওটার পলাস্তারাটা উঠিয়ে আরেকবার রং করি, দুদিন পরে কিন্তু ওটা ফুলে ওঠে। তো আপনি মানুষের ভেতরে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটাকে চাপা দিয়ে আপনি দ্রুত নির্বাচন করে সরকার গঠন করতে পারেন, কোনো অসুবিধা নাই। সেই সরকার আপনি কতদিন চালাতে পারবেন, দ্যাট ইজ দ্য কোয়েশ্চন। একই বিষয়ে পুনরাবৃত্তি হবে কিনা সেই প্রতি মুহূর্তে হবে। বুবলি, আমি আপনাকে আজকে আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট আপনাকে বলি, প্রতি মুহূর্তে একটা নতুন সরকারকে এই কনফ্রন্টেশন গুলোর মুখোমুখি হতে হবে, এবং কোনোভাবেই
একটা রাষ্ট্র সুস্থির ভাবে, যেটা আমরা 91 থেকে 96 বা 96 থেকে 2001 চলতে দেখেছি, ততটা স্টেবিলিটিও এই রাষ্ট্রের কিন্তু এই ক্ষতগুলো মেরামত না করে বা এগুলোকে অ্যাড্রেস না করে যদি একটি নির্বাচন দিয়ে দ্রুত কভার করার চেষ্টা করা হয়, এটি টিকবে না। ডাক্তার জাহিদুর রহমান, একই বিষয় নিয়ে যদি আপনার কাছে জানতে চাই, আমরা যে রাজনৈতিক সংস্কৃতির কথা বলি, আমরা বলি শুধু, আমরা আসলে রাজনৈতিক সংস্কৃতি কি সেটা সম্পর্কে খুব ভালো কিছু আমরা আসলে জানি না। আপনার কাছে একটু জানতে চাই, সেই রাজনৈতিক সংস্কৃতি ফিরিয়ে আনার জন্য কি রাজনীতির এরকম আমূল পরিবর্তন এই মুহূর্তে প্রয়োজন? আপনার কাছে কি মনে হয়? আপনি একটা শব্দ ব্যবহার করেই আসলে জবাব দিয়ে দিয়েছেন, সেটা হলো সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতি। আমরা একটু মাওয়ের কালচারাল রেভলিউশনে যদি যাই, এটা একটা বাহানা ছিল। উনি আসলে একটা পর্যায়ে ওনার নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে পড়লো, তখন উনি বলতে শুরু করলেন যে এর মধ্যে প্রতিবিপ্লবীরা ঢুকেছে এবং ফিউডাল ব্যবস্থার অনেক কিছু রয়ে গেছে। উনি একটা কালচারাল রেভলিউশন শুরু করলেন, ঘাড় ধরে বছরে। ওনার তো ওই ইয়াং স্কুল বয়দেরকে লাগিয়ে দিয়েছিলেন, তারা ওখানে যায় সেখানে যায়, যেখানে তার সাথে বিপ্লবের সাথে সামঞ্জস্যহীন জিনিস দেখছে, একটা স্কাল্পচার দেখছে ভেঙে ফেলছে, একটা নাটক চলছিল ওর মধ্যে ফিউডাল স্টোরি আছে, ওটা বন্ধ করে দাও। এভাবে করে তারা কালচারকে রেভলিউশনাইজ করার চেষ্টা করেছে। রেজাল্ট হচ্ছে হয় নাই। কালচার কোনোদিন রেভলিউশন দিয়ে ঠিক করা যায় না, আমি বিশ্বাস করি সিরিয়াসলি। সো রাজনৈতিক সংস্কৃতি এভলিউশন, বিবর্তনের মাধ্যমে আসলে পরিবর্তন। রেভলিউশন দিয়ে কালচার পাল্টানো কোনোদিনও যাবে না। ধরুন এই সরকার 5 বছর থাকে, ধরে নিলাম, ওনারা থেকে নানান রকম সংস্কার প্রস্তাব, আইন করলেন, ওটা করলেন, সেটা করলেন। তারপর 5 বছর পর নির্বাচন হলো, আমরা ধরে নেই সেখানে রুমিনের দল জিতলো। তার দলের যদি সংস্কৃতি পরিবর্তন না হয়ে থাকে, তো 5 বছর থেকে সংস্কার করে কি লাভ হলো? এখন প্রশ্ন যেটা উনি একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন, সেটাই আসলে পথ। প্রত্যেকটা সরকার তৈরি হওয়ার পর চ্যালেঞ্জের মুখে থাকা। ধরলাম 1-1.5 বছরের মধ্যে আমাদের প্রধান উপদেষ্টা যেভাবে বলেছেন, উনি তো সর্বোচ্চ 1.5 বছরের সময় সীমার কথা বলছেন। তো 1.5 বছরের মধ্যে নির্বাচন হলো, তার দল ক্ষমতায় আসলো এবং তারা চাপে থাকলো, এটা চেঞ্জ করতে হবে, তোমার এটা ঠিক হচ্ছে না। দায়বদ্ধতা থাকবে কোথায়, মানে কার কাছে থাকবে বা চাপটা প্রয়োগ করবে কারা? দিনের শেষে জনগণ চাপ প্রয়োগ করবে। এবং আপনি যদি ইলেকশন ম্যানিপুলেট করে শেখ হাসিনার মতো ক্ষমতা ধরে রাখতে না চান, তাহলে আপনাকে জনগণের কথা শুনতে হবে। তো আদারওয়াইজ আপনি তো নির্বাচিত হবেন না। সো এভাবেই একটা ডেমোক্রেটিক প্রসেস, ইলেকট্রাল প্রসেস এভাবেই কাজ করে। ইলেকশন একটা ডেটারেন্ট, আপনাকে সীমাহীন খারাপ হতে বাধা দেয় সে। এভাবেই কালচার পাল্টায়, কালচার কিন্তু দীর্ঘ সময় নিয়ে পাল্টায়, এটাই নিয়ম। কালচার আমাদের রক্তের মাংসে মিশে যায়। শেখ হাসিনা চলে গেছেন, ভালো কথা, কিন্তু শেখ হাসিনা যে স্বৈরাচার চিন্তা ভাবনা আমাদের সমাজে বা ব্যক্তিতে রেখে গেছে, রাতাতে উবে গেছে, উবে যায় নাই তো। আমরা শেখ হাসিনার বিরুদ্ধে যারা গণতন্ত্র বলে চেঁচালাম, তারা এখন পরস্পরকে যাতা বলছি না? তাদের মধ্যে কি ডেমোক্রেটিক অ্যাটিটিউড আছে? নেই তো, কারণ আমাদের কালচারটা নষ্ট হয়ে গেছে। এটা রাতারাতি হয় না। তাহলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যেটি বলা হচ্ছে, সেটির সম্ভাবনা কতটুকু দেখতে পান? আমি খুব, এখন বন্দোবস্ত একটা হতে হবে। এখন সমস্যা হচ্ছে বন্দোবস্তের মধ্যে কতগুলো জিনিস থাকবে, এটা নিয়ে আমার বিতর্ক আছে। আচ্ছা, কেউ অনেক বেশি কিছু চায়, আমি এত আশাবাদী মানুষ না। আমি তুলনায় অনেক বেশি রিয়ালিস্ট, আমি আরো বেশি বাস্তবতা বুঝতে চাই। কিন্তু কিছু বেসিক, যেমন ধরুন আমরা নির্বাচন আর ম্যানিপুলেট করব না। তত্ত্বাবধায়ক সরকার যে হবে, এটা তো বিএনপিও এখন চাইছে। ইভেন আওয়ামী লীগকে জিজ্ঞেস করেন, তারা যদি নির্বাচনে আসতে পারে, আমাদেরকে নানান কিছু শিখিয়েছিল, সেও তত্ত্বাবধায়ক সরকার চাইবে। তো আমাদের সবার, ও তো বিএনপি, ধরুন এবার যদি বিএনপি ক্ষমতা আসে, পরের নির্বাচন কি বিএনপির অধীনে সে করবে না? তো আমরা একটা বেসিক, সেটা হচ্ছে আমরা নির্বাচন ম্যানিপুলেট করবো না, তত্ত্বাবধায়ক সরকারটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করবো না। সো এরকম 2-3-4টা আমরা বিচার বিভাগটাকে মোটা দাগে, এখনো কিন্তু পুরোপুরি স্বাধীন হয় না আমাদের লোয়ার জুডিশিয়ারি, এরকম হাতে গোনা, যদি সময় আসে আমি কতটুকু চাই সেটার একটা লিস্ট, একটা হিসাব আমি দিতে পারবো। ওইটুকুতে অন্তত একটা বন্দোবস্ত লাগবে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা বন্দোবস্ত কেউ এমন পর্যায়ে নিয়ে যেতে চাইছি, আমরা কেউ মনে করছি যে কিছু লিখে টিখে ফেললে, মাথায় একটা স্বপ্ন আছে, সেগুলো সব আমরা বাস্তবায়ন করে ফেলতে পারবো। পৃথিবীর ইতিহাস আসলে তা বলে না। এই জন্য আমি ওই পথটাকে একেবারে ভুল মনে করি। বরং আপনি যখন অনেক বড় এক্সপেকটেশন তৈরি করেন, তখন আসলে পরস্পরের মধ্যে দ্বন্দ্ব, সংঘাত, অবিশ্বাস তৈরি হয়। এটা বরং আমাদের এই যে ন্যূনতম একটা বন্দোবস্তের দিকে যাওয়ার পথটাকে